আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কন শ্রেষ্ঠা। প্রথমে সংবাদ শিরোনাম। দেশের জনগণ চিকিৎসকদের কাছ থেকে দায়িত্বশীল ও মানবিক ভূমিকা প্রত্যাশা করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্রুত হেলথ কার্ড চালুর ঘোষণা। আগামীকাল চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে ব্যাপক প্রস্তুতি। বাঁশখালীকে বন্যামুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। দখল দূষণে অস্তিত্ব সংকটে পড়া খালগুলো পুনঃখনন করা হবে বললেন ত্রাণমন্ত্রী। 16 আগস্ট কিশোরগঞ্জ থেকে চলতি অর্থবছরের ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানালেন সমাজ কল্যাণ মন্ত্রী। আয়নাঘর পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক। সাক্ষ্য ও তদন্তে পাওয়া তথ্যের সঙ্গে স্থাপনার বাস্তব মিল পাওয়া গেছে বললেন চিফ প্রসিকিউটর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণ ও উন্নয়নে উদ্যোগ নেবে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ত্রিদেশীয় প্রতিরক্ষা চুক্তি নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবেলায় অবদান রাখবে মন্তব্য তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের। এবং ডারউইনে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে 1 ইনিংস ও 38 রানে হেরেছে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না। আজ জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, দেশের জনগণ চিকিৎসকদের কাছ থেকে দায়িত্বশীল ও মানবিক ভূমিকা প্রত্যাশা করে। দ্রুত হেলথ কার্ড চালু করার কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। খোরশেদ আলমের রিপোর্ট। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব প্রতিষ্ঠিত হয় 1989 সালে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিপন্থী চিকিৎসকদের এই সংগঠন তার প্রতিষ্ঠার 37তম বার্ষিকী উদযাপন করছে। এ উপলক্ষে শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে আয়োজন করা হয় চিকিৎসক সমাবেশের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠান স্থল পৌঁছেই প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সংসদ ভ্রমণ প্রাঙ্গণে একটি নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। পরে এই উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ড্যাব। আমি বিশ্বাস করি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব বাংলাদেশের চিকিৎসক সমাজে মানবিকতার ও পেশাগত উৎকর্ষতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমি বিশ্বাস করি ড্যাব তার ঐতিহ্য, পেশাগত সক্ষমতা ও মানবিক অঙ্গীকার ধারণ করে ভবিষ্যতেও চিকিৎসকদের কল্যাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ প্রতিটি সেক্টরকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। দ্রুত হেলথ কার্ড চালু করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। যত দ্রুত সম্ভব হেলথ কার্ড চালু করার কাজ আমরা চেষ্টা করছি বাস্তবায়ন করতে। এর বাইরে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে
101 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত এরই ভিতরে নেওয়া আছে, যা আপনারা সকলেই অবগত আছেন। তবে যেটি আমি দৃঢ়ভাবে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, চিকিৎসকগণ যদি সেবার মানসিকতা নিয়ে নিজেদেরকে নিবেদিত না রাখেন, তাহলে এই অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কিন্তু আমাদের সফলতা আসবে না। প্রধানমন্ত্রী বলেন, এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে। আমি জানি দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদেরকে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত অবহেলা বা দায়িত্ব পালনে শৈথিল্য একদিকে সরকারের সামগ্রিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে, অপরদিকে চিকিৎসক কিংবা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কেও জনমনে অনাস্থা তৈরি করে। এক্ষেত্রে দেশের মানুষ চিকিৎসকদের কাছ থেকে আরো দায়িত্বশীল এবং মানবিক ভূমিকা প্রত্যাশা করে। আসুন আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর, ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডাক্তার MA মুহিদ, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার SM জিয়াউদ্দিন হায়দার, ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ আলিম ডোনার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি ডাক্তার হারুন আল রশিদ। এতে স্বাগত বক্তব্য দেন মহাসচিব জহিরুল ইসলাম শাকিল। চিকিৎসক সমাবেশে বাংলাদেশের স্বাস্থ্য খাত সংকট থেকে সমাধান নিয়ে গবেষণা উপস্থাপন করেন ডাক্তার মুস্তফা আজিজ খান ও ডাক্তার মোহাম্মদ সাইম। খুরশেদ আলম, BTV নিউজ। আগামীকাল চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে জেলার বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর এই সফরে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পাশাপাশি সড়ক, যোগাযোগ, বেড়িবাঁধ নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়ন চায় এলাকাবাসী। আইমন ইমার প্রতিবেদন, ছবি তুলেছেন শেখ আমিনুল ইসলাম ও নাসিমুল গনি। চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া সাগর পাড়ে চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে নানা আয়োজন। বক্তৃতার মঞ্চ নির্মাণ, চেয়ার টেবিল সংগ্রহ, রাস্তাঘাট মেরামত সহ নানা কর্মকাণ্ড। আগামীকাল রোববার চট্টগ্রাম সফরের প্রথমে বাঁশখালীতে আসবেন প্রধানমন্ত্রী। যোগ দিবেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে। সাম্প্রতিক বন্যায় জেলার অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা বাঁশখালী। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আশার আলো দেখছেন সাগরপাড়ের ক্ষতিগ্রস্ত মানুষজন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের বাঁশখালীতে আসতেছেন, আমরা আশাবাদী। আর বাঁশখালী প্রধানমন্ত্রী তারেক রহমান আইয়ের ও মানে বেরিমানত হইব, ও মানে পর্যটন ঘোষণা করিব, ও জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিব, ও এতে মানে আমাদের খুব খুশি। বাঁশখালীতে কি অবস্থা উনি দেখবেন। উনি ইতিমধ্যে অলরেডি 100টা ঘর নির্মাণ করে দিচ্ছেন, অনেক অসংখ্য ত্রাণ দিয়েছেন। উনি দেখবেন যেহেতু আমাদের বাঁশখালীবাসীর জন্য এই মেরিন ড্রাইভটা খুবই দরকার। এই মেরিন ড্রাইভ যদি হয়ে যায় আল্লাহর রহমতে এটা বাঁধ হিসাবে কাজ করবে, মেরিন ড্রাইভ হিসাবে কাজ করবে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে এই প্রথম আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাঁশখালী আগমন করছেন। তো ওনার আগমন উপলক্ষে আমাদের সারা বাঁশখালী জনগণ উৎসুক হয়ে আছে ওনাকে দেখার জন্য। বন্যা পরবর্তী পুনর্বাসনের পাশাপাশি তারা চান স্থানীয় উন্নয়ন ও কর্মসংস্থান। দাবি ফের বন্যা থেকে বাঁচতে বেড়িবাঁধ নির্মাণের। আমাদের প্রাণের দাবি পশ্চিম বাঁশখালী টেকসই বেড়িবাঁধ ও পর্যটন এলাকা ঘোষণা করা। এখানে প্রচুর পরিমাণে জেলে সম্প্রদায়ের লোকজন আছেন যারা মাটির ঘরে বসবাস করেন। সেই মাটির ঘরগুলো প্রায় অনেক ক্ষেত্রে প্রায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে গিয়েছে। সেই বিষয়গুলো জানার পর মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসনকে যে তাদেরকে কিভাবে ঘর করে দেওয়া যায়। সাম্প্রতিক বন্যায় জেলার আরেক ক্ষতিগ্রস্ত এলাকা হাটহাজারী। বাঁশখালীর মতো এখানেও কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের ক্ষতিতে বিপদে পড়েন চাষি ও খামারিরা। তাদের সহায়তায় এদিন বিকেলে হাটহাজারীর সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে হাটহাজারীতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাননীয় প্রধানমন্ত্রী হাটহাজারী আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং হাটহাজারীর সর্বস্তরের জনগণের পক্ষ থেকে
আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। শৈশবের যে মেডিকেলটা করা হচ্ছে সেটা যাতে দ্রুত বাস্তবায়ন হয়। হাটহাজারীর যে মডেল উপজেলা হিসেবে গড়ার ক্ষেত্রে সর্বাত্মক প্রধানমন্ত্রীর যে পদচারণা ইনশাল্লাহ আরও বেগবান হবে আমরা মনে করছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরে ফটিকছড়িতে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা পরিদর্শন এবং ধর্মীয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ, হাটহাজারীতে মরহুম আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত সহ চট্টগ্রাম মহানগরীর রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিতব্য সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের। এই সফরে চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন সহ নানা প্রত্যাশা চট্টগ্রামবাসী। মাননীয় প্রধানমন্ত্রীর আগমনে আমাদের মূল প্রত্যাশা হচ্ছে চট্টগ্রামের উন্নয়ন। কি উন্নয়ন চট্টগ্রামে করা যায়, আর হচ্ছে রাজনৈতিকভাবে আমাদের দলকে কীভাবে আমরা শক্তিশালী করতে পারি, ওনার থেকে সেই নির্দেশনা আমরা চাচ্ছি। আর চট্টগ্রামের ব্যাপারে যেসব বিশেষ করে আমাদের পোর্টের ব্যাপারে, পোর্টকে আরও সম্প্রসারণ করা, আপনি হিসাবে বাণিজ্যিক রাজধানী করতে হলে কী করা দরকার, তো আমি মনে সেই কাজগুলি আমরা ওনার কাছে চাইব উনি যেন সেগুলি বাস্তবায়ন করে। সরকার প্রধানের সফর ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা সহ ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যেও চলছে ব্যাপক প্রস্তুতি। দলীয় প্রধানের এই সফর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে আশা তাদের। চট্টগ্রামের 3 জেলা, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণের একেবারে উপজেলা পর্যন্ত নেতৃবৃন্দের সাথে, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে উনি ওপেন হাউস মত বিনিময় করবেন। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে এবং গণতান্ত্রিক চর্চায় এটি অত্যন্ত বিরল একটি পদক্ষেপ এবং নতুন একটি পদক্ষেপ। এই দুটো পদক্ষেপ আমি মনে করি আমরা যে এতদিন এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের যে স্পিরিটের কথা বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান এমপি এটি কর্মের মাধ্যমে প্রমাণ করছেন। বাঁশখালী থেকে ফটিকছড়ি, হাটহাজারী হয়ে নগরে প্রধানমন্ত্রীর সফর ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন প্রশাসন ও স্থানীয়রা। তাদের প্রত্যাশা এই সফরের মধ্য দিয়ে বন্যা পরবর্তী পুনর্বাসন ও দীর্ঘমেয়াদী উন্নয়নে মিলবে কার্যকর উদ্যোগ। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। চট্টগ্রামের বাঁশখালীকে বন্যার কবল থেকে মুক্ত রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে দখল ও দূষণে বাঁশখালীর বিভিন্ন খাল অস্তিত্ব সংকটে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণে খালগুলো পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক করা হবে। তিনি বাঁশখালী উপজেলার বাহারছড়ায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য জহিরুল ইসলাম, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। গত কিছুদিন আগে প্রচুর বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছিল। তাৎক্ষণিকভাবে আমি এসেছিলাম, বাঁশখালীতেও সফর করে গিয়েছি। আমরা জরুরি খাদ্য সরবরাহ করেছিলাম, তাদের মধ্যে আমরা অর্থ নগদ বিতরণ করেছি, প্রশাসন থেকে শুকনো খাবার দেয়া হয়েছে। এখন পুনর্বাসনের কাজে আমরা হাত দিয়েছি। ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয় থেকে কৃষকদের মধ্যে বীজ দেওয়া হয়েছে। এখন হচ্ছে যে সমস্ত মানুষের বাড়িঘর পানির কারণে, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোকে আমরা অল্প সময়ের ভিতরে কিছু ঘর আমরা নির্মাণ করার একটা পরিকল্পনা নিয়েছি। তার অংশ হিসাবে আগামীকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসবেন এবং এই ঘরটা হয়তো এই গরিব মানুষের হাতে হস্তান্তর করবে। এটার আমাদের কার্যক্রমটা ব্যাপক হবে, এটা চলমান থাকবে, অব্যাহত। যদি খালগুলোকে আমরা সঠিকভাবে খনন করতে পারি তাহলে দেখা যাবে বর্ষাকালে পানি দ্রুততম সময়ে নেমে যাবে, আর যখন শুকনো মৌসুমে ওই পানি দিয়ে কৃষকরা চাষবাস করতে পারবে। বেড়িবাঁধটাকে সংস্কার করার জন্য আমরা পানি সম্পদ মন্ত্রণালয়কে বলছি, তারাও আমাদের সঙ্গে একীভূতভাবে কাজ করতেছে। কয়েকটা মিনিস্ট্রি এখানে কাজ করতেছে। আগামী 16ই আগস্ট চলতি অর্থবছরের ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। শেখ আলীর রিপোর্ট।
একটি নির্ভুল ও আধুনিক তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার, যেখানে প্রযুক্তি ব্যবহারের প্রাধান্য থাকবে। পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানের পরিবর্তনের সাথে সাথে উপকারভোগীদের তালিকাও পরিবর্তিত হতে থাকবে। মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে সমাজ কল্যাণমন্ত্রী অধ্যাপক ডক্টর এজেড.এম. জাহিদ হোসেন ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়ন কৌশল, উপকারভোগী নির্বাচন, তথ্য যাচাই ও ডেটাবেজ ব্যবস্থাপনা এবং মাঠ পর্যায়ের তদারকি নিয়ে কর্মসূচির কথা তুলে ধরেন। অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক রাষ্ট্র গঠনের যে একটা ওনার যে পলিটিক্যাল বা আমাদের যে নির্বাচনী ওয়াদা, সেটার প্রতি এই সরকার অত্যন্ত দায়িত্বশীল এবং সেটা পাইলটিংয়ের সময় আমরা করেছি এবং ইনশাআল্লাহ আগামী এই মাসের 16 আগস্ট কিশোরগঞ্জের সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা মাননীয় প্রধানমন্ত্রী লঞ্চিং করবে, অর্থাৎ শুভ উদ্বোধন করবে আমাদের এই সেশনের যে কার্যক্রম। প্রথম ধাপে 41 লাখ উপকারভোগীকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়ে সমাজ কল্যাণমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে আরও 1,60,00,000 পরিবারকে এই ফ্যামিলি কার্ডের তালিকাভুক্ত করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনা যে সবাই কার্ড পাবে এবং এখানে কোনো ধরনের ধর্ম, গোত্র, রাজনৈতিক বিশ্বাসের উপর বেস করে কাউকে কার্ড দেওয়া, কাউকে কার্ড না দেওয়া, কাউকে সুবিধা দেওয়া, কাউকে সুবিধা না দেওয়া, এরকম কোনো কিছু কাজ করে না। এছাড়া ফ্যামিলি কার্ড বিতরণের প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে, সেজন্য ইউনিয়ন পর্যায়ে নিবিড়ভাবে যাচাই বাছাই করা হবে উল্লেখ করেন অধ্যাপক ডক্টর এজেড.এম. জাহিদ হোসেন। প্রশিক্ষিত এই ভলান্টিয়াররা আমাদের সুপারভাইজিং অথরিটি অর্থাৎ তাদের পরিচালনায় ডাটা কালেকশন করতেছে এবং তাদেরকে সুপারভাইজ করতেছে একটা ইউনিয়ন লেভেলে একজন ইউনো কর্তৃক মনোনীত একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা, সে একটা ইউনিয়নকে সুপারভাইজ করতেছে যে ওইখানে যারা ডাটা কালেকশন করেছে তারা সঠিকভাবে করেছে কিনা। এবং শেখ আলী, বিটিভি নিউজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচার কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা ক্যান্টনমেন্টের জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসি বা আয়নাঘর পরিদর্শন করেছেন ট্রাইব্যুনালের 3 বিচারপতি। আজ ঢাকা ক্যান্টনমেন্টের এই জয়েন্ট ইন্টারোগেশন সেল পরিদর্শনের সময় চিফ প্রসিকিউটর, প্রসিকিউশন টিম ও আসামি পক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন। পরিদর্শনের পর প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, জেআইসি পরিদর্শনে সেখানে বন্দীদের আটকে রেখে নির্যাতনের যে অভিযোগ তদন্তে ও সাক্ষীদের বর্ণনায় উঠে এসেছে তার সঙ্গে স্থাপনার বাস্তব চিত্রের মিল পাওয়া গেছে। 5 আগস্টের পর আয়নাঘরের বিভিন্ন স্থানে রং, প্লাস্টার ও অন্যান্য পরিবর্তনের মাধ্যমে আলামত আড়াল করার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি। তার দাবি, জেআইসিতে বন্দীদের দিনের পর দিন, মাসের পর মাস কিংবা বছরের পর বছর আটকে রাখা, পরিবার ও আইনগত সহায়তা থেকে বঞ্চিত করা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পর্কিত। বিচার প্রক্রিয়ায় ঘটনাস্থল সরজমিনে পরিদর্শনের ফলে এসব বিষয়ে বিচারপতিদের সরাসরি পর্যবেক্ষণের সুযোগ তৈরি হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। তবে আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন, জেআইসি একটি ফ্যাসিলিটি মাত্র। সেখানে কাকে আনা হবে, কতদিন রাখা হবে কিংবা কবে ছেড়ে দেয়া হবে, এসব সিদ্ধান্ত অভিযুক্ত 3 কর্মকর্তার এখতিয়ারভুক্ত ছিল না। এখানে কিন্তু আমাদের ব্রিগেডিয়ার আজমি সহ অনেক বন্দীদেরকে এই জেআইসিতে রাখা হয়েছে, দিনের পর দিন তাদের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে। আরও একটি বিষয় দেখবেন, 1-11-র সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অহংকার জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। এটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে এবং পর্যায়ক্রমে এগুলি বিচারের রিফ্লেকশন হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণ ও উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার। সকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটি সংরক্ষণের জন্য এবং এটি কিভাবে আরও সুন্দরভাবে রাখা যায় সে বিষয়ে বর্তমান সরকার পদক্ষেপ নেবে। প্রতিমন্ত্রী ঐতিহাসিক এই বেতার কেন্দ্র পরিদর্শনে গিয়ে প্রথমে 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই কক্ষটি পরিদর্শন করেন। এরপর তিনি কালুরঘাট বেতার কেন্দ্রের ট্রান্সমিটার কক্ষ পরিদর্শন করেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বাজেট বাড়ানোর চেষ্টা করবেন। সোশ্যাল মিডিয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, একটি বড় প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে নিউ মিডিয়ার জন্য। আমাদেরকে যেই অ্যালোকেটেড বাজেট দেওয়া হয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য, এটা আমি আরেকটু বাড়ানো যায় কিনা সেই বিষয়ে আমাদের একটি পদক্ষেপ গ্রহণ করেছি এবং আমি আশা করছি যে এই যে অ্যামাউন্টটা অ্যালোকেটেড আছে বাজেটে, সেটা আমরা অবশ্যই ইনশাল্লাহ এই অর্থ বছরে বা আগামী অর্থ বছরের মধ্যে এটা বাড়ানোর বাস্তবায়ন করতে পারবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহোদয় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটি সংরক্ষণের জন্য এবং এটি কিভাবে আরও সুন্দরভাবে রাখা যায় সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাল্লাহ। এবং এ সময় প্রতিমন্ত্রী বলেন, অডিট রিপোর্টের মাধ্যমে বিটিভি ডিজিটালাইজেশন থেকে শুরু করে প্রোগ্রামগুলো কিভাবে ভালো করা যায় সেই উদ্যোগ নেওয়া হবে। বিটিভির জন্য আমরা ফরেনসিক অডিট করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আগামী সপ্তাহ বা আগামী 10 দিনের মধ্যে অডিট শুরু হবে। অডিটের রিপোর্টের মাধ্যমে আমরা বিভিন্ন রকম ডিজিটালাইজেশন থেকে শুরু করে প্রোগ্রামসগুলো আরও কীভাবে সুন্দর করে করা যায়। যেরকম আপনারা জানেন, নতুন করে একটা আমাদের সিগনেচার প্রোগ্রাম নতুন কুড়িকে আমরা আরও আধুনিকায়ন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আগামী 10 দিনের মধ্যে নতুন কুড়ির আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট যাচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য নতুন কুড়ির। তো এরকম প্রোগ্রামসগুলো আমরা যদি বিটিভিতে সুন্দরভাবে করতে পারি, আমি আশা করি দর্শক আরও শ্রোতারা যারা দেখেন বিটিভি আরও আগ্রহী হবেন বিটিভি দেখার জন্য। এ সময় সংসদ সদস্য এরশাদুল্লাহ, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চট্টগ্রামের আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শন শেষে কর্মকর্তা কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। এবার আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মেরুকরণ। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান এক হলো প্রতিরক্ষা চুক্তিতে। মক্কার ঘোষণাকে ঐতিহাসিক বলছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে ইরান। সীমা শারমিনের প্রতিবেদন। শুক্রবার মক্কায় বসেছিল 3 পরাশক্তি, তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান। 3 পরাশক্তির এই সম্মেলন থেকেই জন্ম নেয় ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি। তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মতে এই চুক্তির মূল ভিত্তি সম্মিলিত নিরাপত্তা। এর মাধ্যমে সন্ত্রাসবাদ দমন থেকে শুরু করে আঞ্চলিক স্থিতিশীলতা সবই জোরদার হবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বলেন, এই চুক্তি জাতিসংঘ সনদের আত্মরক্ষার অধিকারকেও সুসংহত করে। এরদোয়ান স্পষ্ট করেন, সংঘাত সমাধানে তুরস্কের পথ সেই পুরনোই, সংলাপ, কূটনীতি এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা। চুক্তির সবচেয়ে বড় ধারা হলো 3 দেশের যে কোনো একটিতে হামলা মানে বাকি 2 দেশের ওপরও হামলা এবং তার জবাব হবে যৌথভাবে। কিন্তু এই জোটে খুশি নয় তেহরান। ইরানি পার্লামেন্টের শীর্ষ নেতা ইব্রাহিম রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই প্রেক্ষাপটে সৌদি আরবকে আর কোনো স্থায়ী নিরাপত্তা দেবে না ইরান। তাহলে কি মধ্যপ্রাচ্যে নতুন জোট পাল্টা জোটের রাজনীতি শুরু হলো? সময়ই বলে দেবে তার উত্তর। সীমা শারমিন, বিটিভি নিউজ। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র আকার ধারণ করেছে।
সর্বশেষ রুশ হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত 6 জন নিহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। একই সময়ে রাশিয়ার অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি লজিস্টিক্স কেন্দ্রে হামলার পর সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে রাশিয়ার ড্রোন, কামান ও আকাশ থেকে নিক্ষেপ করা বোমা হামলায় 2 জন নিহত এবং 6 জন আহত হন। দক্ষিণাঞ্চলের খেরসনে একটি রুশ মলনিয়া ড্রোন সড়কে চলন্ত একটি গাড়িতে আঘাত হানলে 77 বছর বয়সী এক নারী নিহত হন। এছাড়া পৃথক হামলায় বাস যাত্রীসহ কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। খরকিভে ক্লাস্টার গোলাবারুদের হামলায় 2 জন নিহত হন। এদিকে রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় ইউক্রেনের একটি ড্রোন আবাসিক ভবনে আঘাত হানলে 2 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন রুশপন্থী প্রশাসন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম রাজ্যে ভয়াবহ বন্যায় প্রায় 100 জনের মৃত্যু হয়েছে। গত কয়েক বছরের মধ্যে এবারের বন্যার ফলে অনেক গ্রাম কাদার নিচে তলিয়ে গেছে। এছাড়া প্রায় 1,70,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। নদ নদীর পানি বেড়ে ঘরবাড়ি ও কৃষিজমি প্লাবিত হওয়ায় হাজার হাজার মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। বন্যার পানিতে 14,000 হেক্টরের বেশি কৃষিজমি তলিয়ে গেছে। কর্তৃপক্ষ বলছে ধ্বংসযজ্ঞের মাত্রা এতটাই বিশাল যে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা বন্যার পরিস্থিতি আরও খারাপ হওয়ার জন্য প্রতিবেশী রাজ্য নাগাল্যান্ডে অবৈধ কয়লা উত্তোলনকে দায়ী করছেন। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা ফ্যাক্ট চেক সত্য জানুন। সম্প্রতি ব্রাজিলে সংগঠিত ঘটনার ভিডিওকে বাংলাদেশের নামে ছড়িয়ে অপপ্রচার ও বিভ্রান্তির অপচেষ্টা চালানো হয়েছে। ভিডিওতে দেখা যায় এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরিস্থিতি বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সম্প্রতি বাংলাদেশের এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে ভিডিওটি বাংলাদেশের। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলা ফ্যাক্ট যাচাই করে দেখেছে ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনা নয়। যাচাই করে দেখা যায় এটি 2025 সালের মে মাসে ব্রাজিলের আলাগোয়াসের কাম্পো আলেগ্রোতে সংঘটিত এক ঘটনা। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো বলেছে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট ও বিভিন্ন ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকাল সরকার 24-এর আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সম্প্রতি নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে। এসব মিথ্যা গুজব, অপতথ্য সম্পর্কে সচেতন হতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, বিটিভি নিউজ। এবারে খেলার খবর। ক্রিকেট। ডারউইনে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচে ইনিংস ও 38 রানে হেরে গেছে বাংলাদেশ। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে মাত্র 54 রানে অল আউট হয়। বাংলাদেশের ব্যাটিং লাইনে ধস নামান 22 বছর বয়সী অস্ট্রেলিয়ান বাঁহাতি পেসার ক্যাম্বেল থমসন। আগের দিন শেষ বিকেলে 2 উইকেট নিয়েছিলেন থমসন। শেষ পর্যন্ত 25 রানে 8 উইকেট শিকার করেন তিনি। প্রস্তুতি ম্যাচ হওয়ায় 8 জন স্পেশালিস্ট ব্যাটসম্যান নিয়ে খেলে বাংলাদেশ। বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান করেন 22 রান। আর কোনো ব্যাটসম্যান 7 রানের বেশি করতে পারেননি। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে আগামী বৃহস্পতিবার। এবার আবহাওয়ার খবর।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় ৫টা ২৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৯ মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত ৩টা ২৫ মিনিটে, ভাটা সকাল ৯টা ৪৩ মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল ৪টা ৩৬